হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। একটু পর পাত্রপক্ষ আসবে এশাকে দেখতে। ও আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে চোখে আইলাইনার দিতে গিয়ে লেপটে ফেললো। বাসায় একটাই ড্রেসিং টেবিল, সেটিও আবার ভাবির রুমে। ভাবির সঙ্গে সম্পর্ক ভালো নয়। এশা খাতির রাখতে চাইলেও ভাবি এশাকে দুই চোখের বিষ মনে করেন। অনুমতি ছাড়া তুমি আমার রুমে কেন আসলে এশা? এটা তো অভদ্রতা। সুবর্ণ রুমে ঢুকেই বিরক্ত মেজাজে জিজ্ঞেস করলো। এশাকে অপ্রস্তুত দেখালো, এজন্যই তাড়াহুড়ো করছিল। দুঃখিত ভাবি। এশা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ও যদি এখন উচিত জবাব দিতে চায় তাহলে এই লঙ্কাকাণ্ড বাঁধবে। ড্রেসিং টেবিলটা তো মিনারা বেগম এশার জন্যই বানিয়েছিল। সুবর্ণা সেটাকে নিজের রুমে ঢুকিয়েছে। এশা আজ হলদে রঙের একটা শাড়ি পরেছে, কি যে মিষ্টি লাগছে ওকে দেখতে। ওর ফর্সা শরীরে খুব ভালো মানিয়েছে। মিনারা বেগম মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। তার এই দেখতে সুন্দর মেয়েটির জন্ম থেকেই দুর্ভাগা। এশার জন্মের দুদিনের মাথায় ওর বাপটা অকালে মারা গেল। এরপর 3 বছরের মেয়েকে নিয়ে মিনারা বেগমের দ্বিতীয় বিয়ে হলো রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন ছিলেন অত্যন্ত চমৎকার মনের মানুষ। এশাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। রুহুল আমিনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তারও আগের পক্ষের এক ছেলে আছে। রুহুল আমিন, মিনারা বেগম, এশা, নাদিম রুহুল আমিনের আগের পক্ষের ছেলে। 4 সদস্যের হাসি খুশি সংসার, কোনো দুঃখ টানাপোড়েন কিছু ছিল না। কিন্তু এক রৌদ্রোজ্জ্বল সকালে রুহুল আমিনের মতো অমন ঝলমলে শক্ত সামর্থ্য মানুষটা হঠাৎ করে মারা গেলেন। এরপর দেখতে অসম্ভব রূপবতী মিনারা বেগমকে কতজন বিয়ে করতে চাইলেন, কিন্তু তিনি আর বিয়ের কথা চিন্তা করলেন না। এশা নাদিমকে লেখাপড়া শিখালেন। নাদিম এশার চেয়ে বয়সে 7 বছরের বড়। তার লেখাপড়া শেষ, এখন চাকরি পেয়ে বিয়ে করেছে সুবর্ণাকে। প্রেমের বিয়ে। আর এশা পড়ছে অনার্সে, এবার 3য় বর্ষে উঠবে। এশা তো নাদিমের কেউ হয় না, সে কেন এই বাসায় থাকবে? মিনারা বেগমও নাদিমের বউ কেউ না, তাদের নিয়ে সুবর্ণা কেন সংসার করবে? বাড়তি উটকো ঝামেলা মনে হয় সুবর্ণার। কবে এই ফাউজনা থেকে রেহাই পাবে? এশাকে দেখতে কেবল পাত্রের মা আসলেন। মিনারা বেগম ধারণা করেছিলেন কম হলেও 3-4 জন আসবেন। তিনি সামান্য অবাক হলেন। ভদ্রমহিলার গা ভর্তি চকচকে স্বর্ণের গহনা, পরনে দামি জামদানি শাড়ি, চালচলন বেশভূষায় আভিজাত্য নজরে পড়ে। তাকে দেখে মিনারা বেগমের মনে হলো সবকিছু জেনে তিনি এশাকে পছন্দ করবেন তো। ইস, যদি করতো, এসে তাহলে একটা ভালো ঘরের বউ হতো। মেয়েটার সারা জীবনে দুঃখ ঘুচত। পাত্রের মা পলি বেগম শরবত হাতে নিয়ে গর্ব করে বললেন, আমার পরিবারে আমার কথাই শেষ কথা। যে কোনো বিষয়ে আমার একার সিদ্ধান্তই যথেষ্ট। এশা ধীর পায়ে হেঁটে এসে পলি বেগমের মুখোমুখি সোফাটায় বসলো। পলি বেগম প্রথমেই জিজ্ঞেস করলেন, কোন ক্লাসে পড়ছো তুমি? এশা নিচু গলায় উত্তর দিল, এবার অনার্স 3য় বর্ষে। বাহ, অনেক লেখাপড়া করেছো। পলি বেগম এক পিস আপেলে কামড় বসালেন। পুরোটা একসঙ্গে খেলেন না। এশা খেয়াল করলো ভদ্রমহিলার খাওয়ার কায়দাও আলাদা। তুমি কি বিয়ের পর আরো লেখাপড়া করতে চাও? বিয়ের পরে লেখাপড়া আমার বাড়িতে অ্যালাউ করি না। এশা প্রত্যুত্তর না করে মিনারা বেগমের দিকে তাকালেন। আর 2টা বছরই তো, এত দূরে সে লেখাপড়া কেউ ছাড়ে? পলি বেগম বাসায় ফিরে জানালেন মেয়ে তার পছন্দ হয়েছে, তবে বিয়ের পর লেখাপড়াটা আর করতে পারবে না। মিনারা বেগম দুশ্চিন্তায় পড়লেন। মেয়েটার একটা গতি করতে পারলেই তিনি বাঁচে। সুবর্ণার এত দুর্ভাবের পরও মাটি কামড়ে এই বাসায় পড়ে আছে, কোথাও যাওয়ার নেই বলে। তবে বেশি দিনের থাকা সম্ভব হবে না বোধহয়। এর আগে যদি এশার বিয়েটা দিতে পারত। সুবর্ণা দিন দিন মাঠটা ছাড়িয়ে যাচ্ছে। নাদিমও কোনো প্রতিবাদ করছে না। নাদিমের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই। সুবর্ণার সংসারে তারা বাড়তি ঝামেলা, একথা তো মিথ্যে নয়। মিনারা বেগম এশাকে জিজ্ঞেস করলো, কি বলবো ওনাদের? এশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এত কষ্ট করে লেখাপড়া করে এই পর্যায়ে ছেড়ে দিব? লেখাপড়া করলেই কি তুই চাকরি পেয়ে যাবি? চাকরি পাওয়া তো এত সহজ না। এশা কিছু বলল না। মিনারা বেগম বললেন, কত ভালো সম্বন্ধ। ওনারা ধনী পরিবার, নিজেদের বিরাট ব্যবসা আছে, ছেলেও শিক্ষিত, বিয়েতেও আমাদের থেকে কিছু নেবে না। এর চেয়ে ভালো সম্বন্ধ তোর জন্য আর পাবো? আমাদের তো কিছুই নেই। কয়দিন পর বোধহয় মাথা গোজার জায়গাও থাকবে না।
মিনারা বেগমের চোখ ছলছল করছে। তিনি একটু পরই বোধহয় কেঁদে ফেলবেন। এশা তার হাত ধরে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, আমি একটা ছোটখাটো চাকরি খুঁজছি, তাও মেলাতে পারছি না। সুবর্ণা, আজ সকালে কি কাণ্ড করেছে জানিস? ওনারা দুইজনে 4টা পরোটা বানিয়ে খেয়ে ফ্রিজটা লক করে বাইরে চলে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি সেখানেও সবকিছু আটকানো, ময়দাটা পর্যন্ত। আমি সকাল থেকে শুধু পানি খেয়েছি। এশার ভ্যানি ব্যাগ থেকে একটা পাউরুটির প্যাকেট বের করলো, অর্ধেকটা খাওয়া। এটা খেয়ে নাও, ভাবি এখনো আসেনি? না, আসেনি। কোথায় গিয়েছে? তা তো বলে যায়নি। এসে অনেকক্ষণ বিমর্ষ মুখে বসে রইল। আচ্ছা, আমি যদি লেখাপড়া ছেড়ে বিয়েটা করে নিই, তাতে কি তোমার দুঃখ ঘুচবে? মেজো ভাইজান বলেছে তোকে বিয়ে দিয়ে তার বাসায় চলে যেতে। দুঃখ তো কোনো কালেই গুছে নাই রে মা। এসব বিয়েতে রাজি হলো। পলি বেগম জানতেন রাজি হবে। মেয়েটার নেই কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সৎবাপের আগের পক্ষে ছেলের সংসারে কোনো রকম খেয়ে পড়ে আছে। এত ভালো প্রস্তাব তারা পায়ে ঠেলবে কেমনে? পলি বেগম ছেলের বউ হিসেবে ছোট করে সুন্দরী মেয়েই পছন্দ করেন। মাথা নিচু করে চলে তারা সামনে। তার বড় 2 ছেলের বউও ছোট ঘরের। এত বছরেও তার মুখের উপর একটি কথা বলার দুঃসাহস করেনি। বিয়েতে ছেলের শ্বশুরবাড়ি থেকে 1 পয়সারও সুতো নেননি পলি বেগম। এই সংসারের সমস্ত কিছু তার নিজের থাকবে। ছেলের শ্বশুরবাড়ি থেকে এটা সেটা এনে বউদের দাপট বাড়ানোর মতো বোকা সে নয়। এশা ক্লান্ত চেহারায় টিউশন থেকে ফিরেছে। হাত ব্যাগটা বিছানার উপর রেখে বারান্দায় গিয়ে বসে রইল। এসা কই তুই? মিনারা বেগমের গলা পাওয়া যাচ্ছে। এসে উত্তর দিল না। এই মুহূর্তে ওর গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। এখানে বসে আছিস তুই? ওই ছেলেটা নাকি তোর সাথে একটু দেখা করবে। এসা মিনারা বেগমের তাকিয়ে জিজ্ঞেস করলো, কোন ছেলে? যার সাথে তোর বিয়ের কথা চলছে। কি যেন নাম বললো ছেলেটার, ভুলে গেলাম। এসা শুনেছে ছেলেটার নাম ফুহাদ। তার ছবি টবি দেখেনি এখনো। ওনার মায়ের সিদ্ধান্তই নাকি সব। তাহলে ওনার আবার আমাকে আলাদা করে দেখার কি আছে? এত কথা বলিস না, তাড়াতাড়ি তৈরি হ, কোনো জামাটা পরবি। মিনারা বেগম আলমারি খুলে এসে সবচেয়ে সুন্দর জামাটা বের করলো। যদি ওর তেমন বেশি সাজ পোশাক নেই, গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজে এশাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এশার মন টানছে না, তবুও পা বাড়ালো গেটের দিকে। এটা বিয়ে নাকি একটু খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা? এশাকে একটা রেস্টুরেন্টের সামনে যেতে বলা হয়েছে। ও বাসা থেকে বের হয়ে রিক্সা ডাকলো। বাইরে আজ এত কড়া রোদ। এশা বারবার ওড়না দিয়ে মুখের ঘাম মুছছে। রিক্সা থেকে নেমে রেস্টুরেন্টের সামনে অপেক্ষারত কাউকে এশার চোখে পড়ল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকালো। ছেলেটার কাছে তোর ফোন নাম্বার দেওয়া আছে, সে এখানে আসলে নিশ্চয়ই কল দিত। তার মানে আসেই নাই। ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর এশার এবার কান্না পেল। এই জলে ভাসা পদ্মর মতো জীবনটাকে একটু ঠাঁই পাওয়ানোর জন্য লেখাপড়া শেষ করে চাকরি করতে চাইলো। সৃষ্টিকর্তা কেন ওকে এই দুর্দশার জীবন দিল? এসে চোখ মুছে কান্না চাপানোর চেষ্টা করে। এখানে দাঁড়িয়ে বোকার মতো কাঁদলে মানুষজন কি ভাববে? আপনি এশা? এসে ঘাড় ঘুরিয়ে তাকায়। অসম্ভব সুদর্শন দেখতে একজন যুবক দাঁড়িয়ে আছে। ইনি ফুহাদ। মাথায় চুল কম, ভুঁড়ি মোটা কাউকে ধারণা করেছিল এশা, কিন্তু এর তো মাথা ভর্তি চুল, লম্বা চড়া ঠাম দেহের পুরুষ। এসা মৃদু কণ্ঠে বলল, জি, আমি এশা। আমি ফুয়াদ। অনেকখানি দেরি করে ফেললাম, দুঃখিত। চলুন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসি। এই বলে ফুহাদ এশার অপেক্ষা না করে আগে আগে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়ল। এশার নজর গেল ফুহাদের পোশাকের দিকে। সে একটি জার্সি ট্রাউজার এবং সাধারণ জুতা পরে এসেছে। তাকে দেখে মনে হচ্ছে সে বাসার সামনে চায়ের দোকানে 1 কাপ চা খেতে বেরিয়েছে। এশার সঙ্গে দেখা করা কি এতখানি গুরুত্বহীন ব্যাপার? আপনি কি খাবেন অর্ডার করুন, খাবার আসতে আসতে আমরা আলাপ করি। ফুহাদ এশার দিকে মেনু কার্ডটা ঠেলে দিল। আমি কিছু খাবো না। অন্তত 1 কাপ কফি নিন। দেরি করেছি বলে রাগ করলেন? রেগে মেগে কান্না করেছেন? ফুহাদ একটু হাসলো। তার সুশ্রী মুখ মণ্ডলে বুদ্ধিদীপ্ত হাসি। উজ্জ্বল দৃষ্টি এশার নজর এড়ায় না। নিশ্চয়ই ওর লালচে চেহারা দেখে কথা বলেছে। ফুহাদ কফি অর্ডার দিয়ে এশাকে প্রশ্ন করলো, আপনি কি খুব বিপদে আছেন? এশা এ কথার অর্থ বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে আছে। পড়াশোনা ছেড়ে বিয়ে করছেন কেন? এশাকে অপ্রস্তুত মনে হলো। বিয়ের পর আপনার পরিবারে পড়াশোনা অ্যালাউ করবে না। সেটা আমি জানি, কিন্তু এই ধরনের পরিবারে আপনাকে বিয়ে কেন করতে হবে?
এশা কোনো উত্তর দিল না। ফুহাদ কি ওর ব্যাপারে জানে না? এসব প্রশ্ন কেন করছে ওকে? তবে এইটুকু আলাপের মাঝে এসা বুঝলো ফুহাদ কোনো সহজ মানুষ নয় যাকে চট করে বুঝে ফেলা যাবে। কফি এসেছে। ফুহাদ কফিতে চুমুক দিতে দিতে বলল, আপনাকে বোধহয় কঠিন প্রশ্ন করে ফেললাম। আচ্ছা, অন্য কথা বলি, আপনার পছন্দের খাবার কি? ভাত, মাংস। এই মুহূর্তে আপনাকে 1 প্লেট ভাত মাংস খাওয়ালে আপনার মন ভালো হবে? এশা মনে মনে বিস্মিত হলো। ফুয়াদকে এক্ষুনি বোঝার চেষ্টা করে বোধহয় লাভ নেই। ফুয়াদ এশাকে এক প্রকার জোর করে ভাতের হোটেলে নিয়ে গেল। এরপর 1 প্লেট ভাত এবং গরুর মাংস অর্ডার করলো। খুব অদ্ভুত লাগছে। ও ভাতের প্লেট সামনে নিয়ে বসে থাকলো। এই অল্পপরিচিত লোকটার সামনে ভাত খেতে ওর অস্বস্তি লাগছে। আচ্ছা, আপনি খাওয়া শেষ করুন, আমি আসছি। এই লোকটা কি মনে পড়তে জানে? ফুয়াদ রেস্টুরেন্ট থেকে বের হয়ে কোথাও গেল। এসা খেতে শুরু করলো। খাওয়া শেষ হতেই দেখে ফুয়াদ ফিরে এসেছে। এসা সিগারেটের গন্ধ পেল। খুব সম্ভবত ফুয়াদ বাইরে বসে সিগারেট খেয়েছে। খাবার কেমন ছিল? ভালো। আপনি যেন কিসে পড়ছেন? 3rd ইয়ার নাকি 4th ইয়ার? 3rd ইয়ার। অনার্স শেষ করতে চান? এত দূর এসে কি করব? লেখাপড়া ছাড়তে মন চায়। আমি আসলেই বিপদে পড়ে বিয়েতে রাজি হয়েছি, একটু ভালো খেয়ে পড়ে থাকার জন্য। আপনি আমাদের বাড়িতে ভালো খেয়ে পড়ে থাকতে পারবেন তার নিশ্চয়তা কি? এসা কিছু বলল না। ফুহাদ বলল, আবার বোধহয় কঠিন প্রশ্ন করে ফেলেছি। আচ্ছা এশা, আপনার পছন্দের রং কি? সাদা। ঠিক আছে, আপনি তাহলে এখন বাসায় চলে যান। এসা টেবিল ছেড়ে উঠে ব্যাগটা হাতে নিয়ে দাঁড়িয়ে ফুহাদের দিকে আরেকবার তাকালো। লোকটার মানুষকে আকর্ষণ করার অসম্ভব ক্ষমতা আছে। এসেও আকর্ষণ বোধ করছে। এসে শুনুন, শুধু ভালো খেয়ে বেঁচে পড়ে থাকার জন্য বিয়ে করতে হবে না। আমি আপনাকে পড়াশোনা শেষ করাবো। আনন্দ নিয়ে এবার বিয়েটা করুন। এসা বিস্মিত হয়ে তাকিয়ে বলল, আপনার মা বলল যে আপনাদের বাড়িতে সবকিছু তো তার মতামতে হয়। ফুহাদ এই কথার উত্তর না দিয়ে তার বাইকে চেপে বসলো। প্রচন্ড গতিতে বাইকটা মুহূর্তে এসে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। পলি বেগমের বড় ছেলের বউ মারুফা হাসি মুখে নরম গলায় জিজ্ঞেস করলেন, মা, সন্ধ্যার নাস্তা কি তৈরি করব? এ বাড়িতে প্রতিদিনের খাবার পলি বেগমের ফরমাশে তৈরি হয়। এমনকি কে মুরগির রান কিংবা বড় মাছের মাথাটা পাবে সেটিও তিনি ঠিক করেন। চিকেন নাগেটস, স্যান্ডউইচ আর ফলের জুস তৈরি করো। এর ভিতর ফুহাদ বাসে আসলো। পলি বেগম জিজ্ঞেস করলেন, মেয়ে কেমন দেখে? ভালো, সুন্দর। আমার পছন্দ কখনো খারাপ হয় না। মেয়েটা এবার অনার্স 3rd ইয়ারে। তোমার সাথে আলাপ হয়েছে, তুমি তো নিশ্চয়ই জানো। হ্যাঁ। অনার্স শেষ করতে চাইছে বোধহয়, কিন্তু এত ভালো প্রস্তাব ফিরিয়ে দিতে পারে নাই। যার কুলে তো কেউ নাই। ফুহাদ বলল, অনার্স শেষ করে কি করবে? এবারের বউয়েরা তো আর চাকরি করে না। সংসার করতে এত পড়াশোনা করার দরকার হয় না। সেটাই তো। আচ্ছা, আমি উঠি তাহলে, রুমে যাব। ক্লান্ত লাগছে, বিশ্রাম নেব। যাও। ফুহাদ রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এরপর ব্যালকনির আরাম কেদারায় বসে সিগারেট ধরালো। রুমের বাইরে সিগারেটের গন্ধ গেলে আবার ঝামেলা। পলি বেগম একটি হিসাবের ডায়েরি নিয়ে বসলেন। বিয়ের কোথায় কত খরচ হবে তা হিসাব করছেন। গহনা দিবেন 10 ভরি। তার বড় 2 ছেলের বউকেও 10 ভরি দিয়েছেন। তবে সেই সব গহনা তার আয়ত্তেই আছে। দিয়েছে মানে এই নয় যে গহনা একদম বউদের হয়ে গেছে। বাপের বাড়িতেও ভারী কোনো গহনা পরেও যেতে দেন না বউদের। বিয়েতে তেমন কাউকেই বলবেন না। একদম ছোট ঘরের আয়োজনে বিয়ে হবে। শুধু শুধু টাকা পয়সা খরচা করে আত্মীয় স্বজন খাইয়ে কোনো লাভ নেই। গৃহস্থের খরচ ঠিকই যায়, কিন্তু তাদের কাছ থেকে কোনো সুনাম পাওয়া যায় না। কেউ বলবে মাংস কম পেয়েছে, কেউ আবার রোস্টে লেগ পিস পায়নি বলে গোস্বা করবে। এত ঝামেলার মধ্যে সে নেই। এই ছোট লোকগুলোকে খাইয়ে কোনো নাম নেই। পলি বেগম মাঝরাত পর্যন্ত বসে বসে ঠান্ডা মাথায় সব হিসাব কষল। খরচা শুধু গহনা কিনতেই যাবে, সেটা গেলেও ভালো। স্বর্ণের দাম দিন দিন বাড়ছে। বউকে সাজ পোশাক অন্যান্য সামগ্রী দিবেন অল্প টাকার মধ্যে। সুবর্ণার হিংসে হচ্ছে। এশার এত ভালো বিয়ে হবে, ওর চেয়ে ভালো শাড়ি গহনা পরবে এশা। শুনেছি ছেলেটা দেখতেও নাকি নায়কের মতো। সুবর্ণা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এশাকে বিয়ের পর লেখাপড়া করাবে না শুনে একটু শান্তি পেয়েছিল, কিন্তু এখন শুনছে ওই ছেলে নাকি লেখাপড়াও করাবে। সুবর্ণার রাতে ঘুম ভালো হলো না, খাবারও গলা দিয়ে নামছে না। 10 ভরি স্বর্ণ দিবে নাকি এশাকে? বিয়েটা কোনোভাবে ভেঙে যেত, সুবর্ণার মনে শান্তি ফিরে আসতো। কিভাবে বিয়েটা ভাঙা যায়? সুবর্ণা বিয়ে ভাঙার কোনো উপায় খুঁজে পেল না। ওর গলায় ধরে কাটার মতো আটকে থাকা আপদ বিদায় হচ্ছে এতদিনে। শুনেছি মেয়ের বিয়ের পর মিনারা বেগমও এ বাসা ছাড়বেন। 2 জনের একার সংসার হবে। এই খুশিতে তো
ওর আত্মহারা হবার কথা, কিন্তু কোথাও যেন ভাটা পড়েছে। ঈশার যদি একটা ছোট ঘরে বিয়ে হতো তাহলে ওর ঈর্ষাকাতর মন শান্তি পেত। আজ বিয়ে, ঘরোয়া পরিবেশে অতি সামান্য আয়োজন। বরযাত্রী এসেছে মাত্র 12 জন, বরকে বাদ দিয়ে 11 জন, বাইরের কেউ না। ফুয়াদের 2 ভাই ভাবি, একমাত্র বোন দোলা ভাই এবং তাদের বাচ্চা কাচ্চা। এশার শ্বশুরবাড়ি থেকে 10 বাড়ি গহনা এনেছে শুনে আশেপাশে কি রকম সাড়া পড়ে গেল, কিন্তু বিয়ের অন্যান্য সাজ পোশাক সে তুলনায় খুব সাধারণ মনে হচ্ছে। এগুলো স্বর্ণ নাকি ইমিটেশন? যাদের এত গহনা দেওয়ার আর্থিক আছে তারা সাজ পোশাকও নিশ্চয়ই জাঁকজমক দিবে। আশপাশ থেকে এ ধরনের কথা শোনা গেল। এটা পলি বেগমের বুদ্ধি। দামি সাজ পোশাক কিনে টাকা নষ্ট করতে চাননি তিনি। গহনা দিলে লোকসান নেই, এর ভ্যালু সারা জীবন থাকবে। এছাড়াও ছেলের বিয়ে কোনো বড় পরিবারে দিতে না যে দামি জিনিসপত্র দিতে হবে। বিকালে বিয়ে হলো, কিরকম অবাস্তব মনে হচ্ছে। এসব ধাতস্থ হতে পারছে না। জীবনটা এবার একটু সহজ হবে তো? অজ্ঞাত আশঙ্কা ভয় ওকে বিমর্ষ করে দিচ্ছে ক্রমশ। চোখের পানিতে সাজ নষ্ট হয়ে যাচ্ছে। ও শুধু মনে মনে প্রার্থনা করতে থাকে, আল্লাহ জীবনটা এবার যেন একটু সহজ হয়। বরযাত্রী খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার পর বউ নিয়ে রওনা দিবে। এসা লাল বেনারসি পরে বসে আছে। ফুয়াদ সামনের রুমটাতে সবার সঙ্গে খোলা দরজা দিয়ে বাইরে তাকালেই থেকে স্পষ্ট দেখা যায় এসা কয়েকবার তাকালো। শেরওয়ানি গায়ে তাকে দেখতে অপূর্ব লাগছে। এই সুদর্শন মানুষটিও জীবনসঙ্গী ভাবতেই রোমাঞ্চকর অনুভূতি হয়। ওর মতো ঠাই ঠিকানাহীন মেয়ে এত ভালো বর কল্পনাও করেনি। কোণে বিদায়ের সময় কেবল মিনারা বেগমই কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি মূর্ছা গেলেন। তার সমস্ত দুঃখ যেন আজ নতুন করে মনে পড়ছে। বিশাল আঘাত পেল এসা হাউমাউ করে কাঁদতে পারে না। ও নিঃশব্দে কাঁদল। ছোটবেলা থেকে এ বাড়িতেই বেড়ে উঠেছে। চিরচেনা বাড়ি, অতি পরিচিত রুম, প্রিয় বারান্দাটা, কোনো কিছুতেই ওর অধিকার নেই। ও এই বাড়ির কেউ না, এই পরিবারের সদস্য না। তবুও এটাকে নিজের বাড়ি কেন মনে হয়? ছোটবেলা থেকেই জানা এই পরিচিত সত্যিটাও আজ এত নির্মম হয়ে উঠছে কেন? ফুহাদ গাড়ির দরজা খুলে দিল। এসে উঠে সিটে বসে গাড়ি চলতে আরম্ভ করলো। এসে আবার কান্না থামিয়ে ফুহাদের দিকে তাকালো। ফুহাদের সাথে আজকে এখনো কোনো বাক্য বিনিময় হয়নি ওর। সবার সামনে সদ্য বিবাহিত বউয়ের সাথে আলাপ করতে একটু লজ্জা লাগছে বোধহয়। এতক্ষণ এসে এটাই ভেবেছিল, কিন্তু এই মুহূর্তেও তো ওরা পাশাপাশি সিটে বসে আছে। পাশে বসে থাকা নতুন বউয়ের দিকে এক পলক তাকানোর মতো আগ্রহ তার ভিতর দেখা গেল না। তাকে অমনোযোগী উদাসীন মনে হচ্ছে। তার চোখে মুখে তীব্র বিরক্তি স্পষ্ট। এসব বিচলিত হয়। সেদিন যখন প্রথম দেখা হলো কি চমৎকার ভাবে কথাবার্তা বলেছিল। কিছুক্ষণের আলাপে ওকে দারুণভাবে মুগ্ধ করে ফেলে। এরপর থেকে এসব বিয়ের দিন গুনছিল। আবার কবে দেখা হবে, কবে ফুয়াদের চমৎকার সঙ্গে উপভোগ করবে। কিন্তু আজ কি হলো? এসে কিছু জিজ্ঞেস করবে ভেবেও থেমে গেল। সংকোচ বোধ হচ্ছে। ফুয়াদ নিজে থেকে আলাপ শুরু করবে এই অপেক্ষায় থাকলো, কিন্তু সে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ জিয়াচ্ছে অনেকক্ষণ ধরে। আপনার কি অসুস্থ লাগছে? সংকোচ কাটিয়ে জিজ্ঞেস করলো এসা। ফুয়াদ চোখ মেলে ওর দিকে তাকালো, ভারী গলায় বলল, না, আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? কথা বলছেন না তাই জিজ্ঞেস করলাম। ফুয়াদ একটু হাসলো। তার হাসিতে কোনো জৌলুস নেই। বউ সাজে তো তোমাকে খুব সুন্দর লাগছে। এই প্রশংসা এশাকে খুশি করতে পারল না। ওর মুখ ম্লান হয়ে গেল ফুহাদের গাছাড়া আচরণে। সে এত নির্লিপ্ত আচরণ কেন করছে? মনে হচ্ছে এই বিয়েটি এসবের কোনো বিশেষ গুরুত্ব নেই তার কাছে। এসব দুশ্চিন্তা হয়। ওর তো চারকোলে কেউ নাই। এই মানুষটাকে ভালো না রাখলে ওর তো কোথাও যাওয়ারও থাকবে না। বিশাল আলিশান বাড়ির চাকচিক্য এবং আভিজাত্যময় এক রুমে বিষণ্ণ মুখে বসে আছে এশা। অচেনা জায়গা, চারপাশে স্বল্প পরিচিত কিছু মুখ, তাদের নানান গল্পগুজব। এসব সেদিকে কোনো মনোযোগ নেই। ওর মাথায় কেবল ফুহাদের ব্যাপারটা ঘুরছে। ফুহাদের বড় ভাবি মারুফা বলল, রাত তো অনেক হয়েছে, এবার ওদের রুটি আসা উচিত। এশাকে সবাই মিলে ফুহাদের রুমে নিয়ে আসলো। ফুহাদ এই মুহূর্তে রুমে নেই, সে একটু পরে আসবে। পলি বেগম মারুফাকে ডেকে নিয়ে বললেন, এশার গায়ের গহনাগুলো সব খুলে আমার রুমে নিয়ে আসো। এত দামের গহনা কোথায় কি রাখবে? মারুফা তার শাশুড়ির প্রতিটি আদেশই অক্ষরে অক্ষরে মানে। সে গিয়ে এশার গায়ের গহনা খুলতে লাগলো। এসা মনে মনে আশ্চর্য হলো। এক্ষুনি গহনা খুলে নিয়ে যাবে সেটিও ভাবতে পারেনি। তাছাড়া ওকে বললেও তো নিজ হাতে খুলে দিতে পারত। মারুফা গয়নাগাটি সব খুলে নিয়ে পলি বেগমকে বুঝিয়ে দিয়ে আসলো। এসব বোকা হয়ে বসে আছে। এর ভেতরে ফুয়াদের দেখা মিলল। সে রুমে এসেছে। দরজা আটকে খাটে বসতেই কড়া নাড়ার শব্দ হলো। মহাবিপদ হওয়া ছাড়া নতুন বউয়ের রুমে কেউ কড়া নাড়ে না, কিন্তু ফুহাদ জানে এই বাড়িতে সামান্য কারণেও এই যুবকের মত কাজ করতে পারে। ফুহাদ দরজা খুলে দেখতে পেল ওর মেজো ভাবি তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্পি কাঁদছে, নতুন বউয়ের সাথে ঘুমাবে নাকি? ফুয়াদ হাসি বলল, ঠিক আছে, দিয়ে যান তাহলে। ফুয়াদ অর্পিকে কোলে করে রুমে নিয়ে আসলো। অর্পির বয়স 6 বছর, দেখতে ভীষণ মিষ্টি। মেয়েটা ফুয়াদের ভক্ত। হাসি মুখে রুমে নিয়ে আসা অর্পিকে সে বিরক্ত মুখে খাটে বসালো ফুহাদ। এরপর এশাকে বলল,
বিয়ের রাতে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে সাথে ঘুমায় না, কাঁদলেই তাকে দিয়ে যেতে হবে না। অর্পিকে তুমি ওর মায়ের কাছে দিয়ে আসো। ঈশা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত আগেই তো ফুহাদ ওকে হাসি মুখে নিয়ে আসলো, আর এখন সদ্য এ বাড়িতে আসা ওকে বলছে দিয়ে আসতে। এশা কি বলেছে শুনতে পাওনি? এশা হতবুদ্ধি হয়ে বলল, আমি তো ভাবির রুমটাও চিনি না, আমি ওকে নিয়ে আসতে গেলে সবাই কি বলবে? ফুয়াদ হঠাৎ ভয়াবহ রেগে গেল, রাগে তার চোখ বেরিয়ে আসতে চাইছে। দিয়ে আসতে বলছি, দিয়ে আসবে, যাও, এত কথা বলছো কেন? ভাবির রুম এই মাঝের রুমটার পরেই। এসে হতভম্ব হয়ে গেল, খানিকটা ভয়ও পেল। ও দ্রুত অর্পিকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়। অস্বস্তিতে ওর মরে যেতে ইচ্ছে করছে। এ অর্পিকে দিয়ে আসে এটা কেমন দেখায়। এসে অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে সেদিকে আর তাকালো না। লজ্জায় ওর চোখ বুজে আসছে। ফুহাদের ভাব খুব দুর্ভেদ্য লাগছে, ও ধরতে পারছে না। ওর কেঁদে ফেলতে ইচ্ছে করছে। অর্পিকে দিয়ে রুমে আসতেই ফুহাদ নরম গলায় বলল, শোনো এশা, আমি একটু বাইরে বেরোবো, ঘন্টাখানেক পরে আসবো। বাসার কেউ যেন না জানে ব্যাপারটা, কাউকে বলবে না। এসা কি বলবে বুঝতে না পেরে নির্বাক হয়ে রইল। ফুহাদ ওর উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে গেল। এরপর সে সারা রাতেও ফিরল না। অতি সুখের আশা এসা কোনোদিন করেনি। নিরুপায় মানুষের সমস্ত কিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, এসেও তাই করেছে। তবে ফুহাদের সঙ্গে প্রথম দিন দেখা হওয়ার পর ওর মনে যে রঙিন প্রজাপতির ডানা মেলেছিল সেটি বিবর্ণ হয়ে গেছে। কষ্ট কেবল এইটুকুই, এসা রাতে কিছুক্ষণ কেঁদে কেটে চোখমূল ফুলিয়ে ঘুমিয়ে পড়েছে। এত দুঃখ করতে ভালো লাগছে না। সকালে সূর্যের নরম আলো চোখে পড়তে উঠে বসে। আশেপাশে একবার চোখ বুলিয়ে ধাতস্থ হয়। ওর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছে, বর ফুলেচার রাতে লাপাত্তা হয়ে গেছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে এসব কিছু নতুন করে খেয়াল হলো। শুভ সকাল এশা। কেউ হঠাৎ রুমে ঢুকে বলল, শুনতে মিষ্টি শোনালো। ফুহাদ এসেছে। এসে তার দিকে তাকায়। তাকে দেখতে কিছুটা উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। এগুলো ফুলদানিতে রাখো তো, তাজা ফুলের ঘ্রাণ আমার খুব পছন্দের। ফুয়াদ এশার হাতে অনেকগুলো তাজা ফুল ধরিয়ে দিল। সে এগুলো বাইরে থেকে নিয়ে এসেছে। এসা কোনো প্রশ্ন না করে স্বাভাবিকভাবে সেগুলো ফুলদানিতে রাখতে লাগলো। আমি তোমাকে অনেকগুলো ফুল গাছের টব এনে দিব, ব্যালকনিতে লাগাবে, বাতাসের সঙ্গে রুমে ঘ্রাণ আসবে। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এই মুহূর্তে ফুয়াদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওদের দীর্ঘদিনের সংসারে নিত্যনৈমিত্তিক আলাপ চলছে। এসা চূড়ান্ত বিস্মিত হলেও প্রকাশ করে না। এই লোক পাগল নয়, অত্যন্ত সুচতুর এবং বুদ্ধিমান। যা করছে নিশ্চয়ই সজ্ঞানাই করছে। আমি অনুমতি ছাড়াই তোমাকে তুমি বলে সম্বোধন করছি। বউকে তুমি বলতে কি অনুমতির প্রয়োজন হয়? আমার জানা নেই, এর আগে কখনো বিয়ে করিনি তো। না, অনুমতির প্রয়োজন হয় না। ফুয়াদ গায়ের শার্টটা খুলতে খুলতে প্রশ্ন করলো। এসা বলল, না, জানি না। ফুয়াদের উন্মুক্ত সুগঠিত পুরুষালী শরীর, চওড়া কাঁধ, প্রশস্ত লোমশ বুক এসে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে নেয়। কেমন একটা অনুভূতি হয় ওর। ফুয়াদ এসে সারের সামনে দাঁড়ালো, যন্ত্রণায় কপাল কুঁচকে বলল, রাতে আমি বাসায় ছিলাম না, এই কথা কেউ জানে? কাউকে বলেছ? আমার প্রচন্ড মাথা ধরে আছে, চুলগুলো একটু টেনে দাও। ফুয়াদের নিঃসংকোচ চাওয়া। সদ্য বিবাহিত বউকে রেখে সারা রাত বাইরে থাকা যেন সাধারণ ব্যাপার। এসব ফুয়াদের মাথায় চুল টেনে দিতে গিয়ে স্বল্প পরিচিত এক পুরুষের বেশ কাছাকাছি আবিষ্কার করলো নিজেকে। তার গায়ের ঘ্রাণ নাকে আসছে। এশার মনে সেই বিবর্ণ হওয়া প্রজাপতিটা আবার রঙিন হতে চাইল। ওর হৃদস্পন্দন কিছুটা বাড়ে। বুকের কাছটায় ভীষণ সুন্দর এক অনুভূতি হয়। এই সুন্দর অনুভূতির সাথে পাল্লা দিয়ে দুশ্চিন্তাও বাড়ে। কাল সারাদিন ফুয়াদ কোনো একটি কথা বলেনি ওর সাথে। সারা রাত কেন ফিরল না? এই জঘন্য নারকীয় আচরণের প্রতিবাদ করার সাহস হয় না এশার। হয়তো নিজের পায়ের নিচের মাটি শক্ত নয় বলে। আপনি কাল সারা রাত ফিরলেন না কেন? কোথায় ছিলেন? এশা আস্তে করে জিজ্ঞেস করলো। ফুয়াদ বলল, এমনি ভালো লাগছিল না। আর কিছু জিজ্ঞেস না করে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। দরজায় ঠকঠক আওয়াজ করছে কেউ। বেলা তেমন বেশি হয়নি। ফুয়াদ তীব্র বিরক্তিতে চোখ মুখ ঘুচিয়ে ফেললো। এই ধরনের অসভ্য কাজকর্ম এ বাড়িতেই সম্ভব। বাড়ি নয় যেন নরক একটা। এসে দরজা খুললো। মারুফা ওকে ডাকতে এসেছে। এসে তার পেছনে পেছনে গেল। পলি বেগম আয়েশ করে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। এসাকে দেখে বসতে আদেশ করলো। এই বাড়িতে এত বেলা করে ঘুমানোর নিয়ম নেই। সকালে উঠে নামাজ কালাম আদায় করে রান্নার কাজে হাত লাগাবা। রান্নার জন্য আমাদের বাড়িতে কাজের মানুষ রাখি না। কাজের মানুষের হাতের রান্না খেতে অপছন্দ করি। এসা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নতুন এসেছো, বাড়ির সকল নিয়ম কানুন মারুফা আর শম্পার কাছ থেকে জেনে নিবা। নিয়মের বাইরে কিছু আমি বরদাস্ত করি না। এসা আবারও মাথা নাড়ালো। পলি বেগম চায়ের কাপে কয়েকটা চুমুক দিয়ে আবার শক্ত মুখে বলল, কালকে রাতে তুমি অর্পিকে ওর মায়ের কাছে দিয়ে গিয়েছো।
ব্যাপারটা আমি মোটেও পছন্দ করিনি। এ বাড়িতে কিভাবে চলতে হয় চোখ কান খোলা রেখে দেখে দেখে শেখার চেষ্টা করো। এসা কোনো প্রত্যুত্তর না করে মাথা নুয়ে রাখলো। পলি বেগম বললেন, যাও নাস্তা তৈরি করো ওদের সাথে। জি আচ্ছা। এসে ওখান থেকে উঠে এসে জোরে একটা নিঃশ্বাস ফেলে। পলি বেগমকে ওর বাঘ ভাল্লুক কিসিমের মতো মনে হয়, যে কোনো মুহূর্তে থাবা মারতে পারে এমন। ফুয়াদের মেজবাবি শম্পা এসাকে রান্নাঘরের সমস্ত কিছু দেখিয়ে দিতে লাগলো। নাস্তায় কি কি পদ তৈরি করতে হবে তাও বলে দিল। মারুফাকে জিজ্ঞেস করলো, পারবে তো সব ভালোভাবে করতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, করো দেখি তাহলে। এসব ভেবেছিল ওরা তিনজনে মিলে নাস্তা তৈরি করবে, কিন্তু মারুফ শম্পা কোনো কাজে হাত লাগালো না। তারা রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করছে আর ওকে ফরমাস দিচ্ছে। এসব ব্যাপারটা সহজেই ধরতে পারলো না। এই বাড়িতে শুধু পলি বেগম নয়, তার বড় দুই ছেলের বউও কর্তৃত্ব ফলাবে তার উপর। রাত হতেই এশার মাথায় চিন্তা আসে, ফুয়াদ আজ কি বাসার বাইরে থাকবে? কাল সারা রাত কোথায় ছিল সে? অন্য কোনো সম্পর্ক আছে তার? ফুয়াদ রুমের ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার আঙুলের ফাঁকে সিগারেট, ঠোঁট দিয়ে ধোঁয়া ছাড়ছে। একটানা কয়েকটা সিগারেট শেষ করে রুমে এসে এশাকে বলল, তোমার বিয়ের শাড়িটা ভালো হয়নি। আমি তোমার জন্য একটা সাদা জামদানি এনেছি, আলমারিতে রাখা, ওটা পরো। তোমার তো সাদা রং ভীষণ পছন্দ। বাসি ফুলসজ্জা সেরে ফেলে আজ। এসা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। আলমারি খুলে সত্যি একটা জামদানি শাড়ি পেল, সাদা জমিনে সোনালি জরির কাজ, অসম্ভব সুন্দর দেখতে। ফুয়াদের মনে চেয়েছে বলে আজ জামদানি এনে আহ্লাদ করছে। কাল মন পরিবর্তন হলে আবার নিশ্চয়ই কথা বলবে না। কোন মানুষটা আসলে সে, গতকালের নাকি আজকের? এসে শাড়িটি হাতে উম্মামনা হয়ে দাঁড়িয়ে থাকে। এসা ভীষণ যত্ন করে শাড়িটি গায়ে জড়ালো। খুশিতে ওর মন পুলকিত হয় চঞ্চল ঝর্ণার মতো। আবার ফুয়াদের মন পরিবর্তন হবে, আবার সে কিরকম আচরণ করবে। এই মুহূর্তে এসার ওসব আর ভাবতে ইচ্ছে করলো না। ও শাড়ি পরে ফুয়াদের সামনে এসে দাঁড়ালো। ফুয়াদ বলল, গহনা পরো। সাদা জামদানির সঙ্গে স্বর্ণের গহনায় তোমাকে শরতের শুভ্র মেঘের মতো দেখাবে। গহনা তো মায়ের কাছে। ফুয়াদের মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। তোমার গহনা মায়ের কাছে কেন? এবারের নিয়ম কানুন কি ফুয়াদ জানে না? গয়নাগাটি সবকিছু পলি বেগমের তত্ত্বাবধানে থাকে। ওকে কেন জিজ্ঞেস করছে? তুমি কি তোমার গহনা সামলে রাখতে পারো না? নাকি এই রুমে রাখার জায়গা নেই? মায়ের কাছে কেন দিয়েছো? বড় ভাবি খুলে নিয়েছে। বড় ভাবি খুলে দিয়েছে মানে কি? আর সাহস কিভাবে হয় তোমার গা থেকে গহনা খুলে নেয়ার? ফুয়াদ রেগে মেগে আগুন হয়ে আবার বলল, এটা যে অপমান, তুমি কি তা বুঝতে পারছো না? তোমার কি বোধ শক্তি কম নাকি তুমি বোবা? আমি তাদের কি বলবো? মিনমিনে আচরণ করবে না। যাও গহনা নিয়ে আসো। আমি এই মুহূর্তে তোমাকে গহনা পরা দেখতে চাই। পলি বেগমের কাছে যাবে ও গহনা চাইতে, জেনে শুনে বাঘের মুখে পড়বে? এটা ভাবতেই তোর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেউ এই বাড়িতে পা রাখার সাথে সাথে বুঝে ফেলবে এখানে পলি বেগমই সর্বে সর্বা। তিনি যেন সাক্ষাৎ বাঘিনী, এত দাপট আধিপত্য তার। এসে গহনা আনতে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর বুকের ভেতরটা এমনভাবে ধুকভুক করছে যেন হৃদযন্ত্রটা বিকল হয়ে যাবে। ফুয়াদ নিজে গিয়ে আনতে পারে না গহনা, ওকে কেন পাঠাচ্ছে? এবাড়ির অন্য সবার মতোই সেও তো মায়ের প্রতি অনুগত, তার সকল আদেশ নিষেধ মেনে চলার ক্ষমতা আছে। তাহলে পলি বেগমের কাছে গহনা থাকা নিয়ে সে এমন প্রতিক্রিয়া কেন করছে? এসব হিয়ালির মানে বুঝতে পারছে না এসা। দাঁড়িয়ে আছে কোন এভাবে? কতক্ষণ ধরে যেতে বলেছি তোমাকে? আবার গিয়ে বলো না যে আমি গহনা চেয়ে পাঠিয়েছি। এসব মেয়েদের ব্যাপারে আমাকে জড়াবে না। তোমার গহনা তোমার কাছে থাকা উচিত, সেজন্য আনবে। পেছন থেকে ডেকে এলো ফুহাদ। এসে এই কথার কোনো প্রত্যুত্তর না করে পলি বেগমের রুমের দিকে হাঁটা শুরু করলো। এই মুহূর্তে ওর মনে হচ্ছে ফুয়াদের অন্য কোনো পছন্দ আছে। সে বোধহয় ওকে দিয়ে এসব কাণ্ড করিয়ে পলি বেগমের হাতে ওর প্রাণটা নাশ করাতে চাচ্ছে। তাহলে তার রাস্তা পরিষ্কার হবে। পলি বেগম খাটের উপর বসে আছেন, তার চোখে ভারী চশমা, হাতে প্রতিদিনের হিসাবের ডায়েরিটা। সেটির দিকে তাকিয়ে থেকে এসাকে জিজ্ঞেস করলো, কিছু বলবে? ওর এই মুহূর্তে মনে হচ্ছে তার কাছে গহনা চাওয়া চেয়ে মরে যাওয়া সহজ ব্যাপার। তীব্র সংকোচে ভয়ে ভয়ে মুখে এসা বলল, মা, আমি শাড়ির সঙ্গে একটু গহনা পরতে চাচ্ছিলাম। পলি বেগম এবার ভালোভাবে চোখ তুলে তাকালেন এসার দিকে। প্রথমেই ওর পরনের সাদা চকচকে জামদানিটা নজরে পড়ল। এই শাড়িটা তো ওকে বিয়েতে দেয়নি। শাড়ি কোথায় পেয়েছো? বউকে শাড়ি কিনে দেওয়ার জন্য কি এবারের ছেলেরা মায়ের থেকে অনুমতি নেয়? তা না হলে পলি বেগম এভাবে জিজ্ঞেস করছেন কেন? আপনার ছেলে এসছে। বাহ, বেশ সুন্দর দামি শাড়ি। বাসায়ও কি এভাবে দামি শাড়ির সঙ্গে স্বর্ণ গহনা পরতে? এসার মুখটা ছোট হয়ে গেল। পলি বেগম ওকে কৌশলে অপমান করছেন। ও সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলো,
না, বিয়ের আগে আমি তেমন শাড়ি পরতাম না। বিয়ের পর দামি শাড়ি পেয়েছো, আর এত রাতে আমার কাছে গহনা চাইতে এসেছো। এসা কিছু বলল না। ওর প্রবল আত্মসম্মান টানাপোড়েনের জীবনে নড়বড় হয়ে গেছে, কিন্তু একেবারে ধুয়ে মুছে যায়নি। অপমানে ওর কেঁদে ফেলতে ইচ্ছে করছে। মানুষ যত পায় তত চায়। বিড়বিড় করে বললেন পলি বেগম। এরপর বিরক্ত মেজাজে খাট থেকে নেমে নিজের রুমের দক্ষিণ কোণে বসে যত্নে রাখা লোহার ভারী সিন্দুকটা খুললেন। এই সিন্দুকখানা তার নানার আমলের, নানা স্মৃতি হিসেবে তিনি এটি রেখে দিয়েছেন। পলি বেগম সিন্দুক থেকে সবসময় পরার মতো সাধারণ কিছু গহনা বের করে এশার হাতে দিল। ফুয়াদ তো ওকে ওর সমস্ত গহনা নেওয়ার জন্য পাঠিয়েছে। এই মুহূর্তে সেটা বলার কথা ভাবতেও এশার কলিজা কাঁপছে। ও পারবে না বলতে, তাতে যদি ফুয়াদ ওকে খুন করে করুক। এসা থমথমে মুখে রুমে গেল। ফুয়াদ ওকে আর ঘাটালো না, ওদিকে তাকিয়ে মনে মনে হাসলো। এরপর ওকে কাছে টেনে নিল। এশা নিজের সর্বস্ব উজাড় করে দিল, কিন্তু ফুয়াদের স্পর্শে কোনো প্রেম খুঁজে পেল না। এ যেন কেবলই শারীরিক চাহিদা। দুদিনের পরিচয়ে প্রেম খোঁজা নিজের বোকামি কিনা বুঝতে পারল না। তবে এইটুকু পরিষ্কারভাবে বুঝতে পারছে যে ওর সঙ্গে পাশের বালিশের মানুষটার মনের দূরত্ব এক পৃথিবী। পলি বেগম ছিলেন ধনী বাপের একমাত্র মেয়ে, তার আর কোনো ভাই বোন নেই। মনসুর উদ্দিন ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন তার চেয়েও ধনী পরিবারে, কিন্তু পলি বেগমের আচার ব্যবহারের কারণে সেই সংসার টিকল না। আশেপাশের সকলের উপর আধিপত্য বিস্তার করা, কর্তৃত্ব ফলানোর অদ্ভুত নেশায় মত্ত তিনি। পলি বেগমের প্রথম সংসার ভাঙার পর মনসুর উদ্দিন সিদ্ধান্ত নিলেন তার একমাত্র মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবেন না। বৃদ্ধ বয়সের একাকিত্বর কথা চিন্তা করে তিনি মেয়ের দ্বিতীয় বিয়ের জন্য এমন পাত্র খুঁজলেন যে ঘর জামাই থাকতে রাজি। কোনো ধনী পরিবারের সুপাত্র এই প্রস্তাবে রাজি হলেন না। মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলে অর্থ সম্পদের লোভে পড়ে রাজি হলো। তাদের ভিতর শফিক আহমেদকে মনসুর উদ্দিন পছন্দ করলেন। অর্থবিত্ত কম থাকলেও শিক্ষিত, রুচিশীল, মার্জিত, তিনি এমন পাত্রই খুঁজেছিলেন। ফুয়াদের বাবা শফিক আহমেদের তেমন কোনো আধিপত্য নেই এই সংসারে। এমনকি নিজের মা বোনকে এ বাড়িতে দুবেলা খাওয়ানোর জন্য পলি বেগমের অনুমতি দরকার হয়। মনসুর উদ্দিন গত হয়েছেন, তার সমস্ত সম্পত্তি পলি বেগম পেয়েছেন। এই 5 তলা অভিজাত বাড়ি, বিশাল ফ্যামিলি, বিজনেস সবকিছুই তো পলি বেগমের নামে। এ কারণেই তিনি এই সংসারের সর্বসর্বা। তার কথা সকলে মেনে চলতে বাধ্য। পলি বেগম সবচেয়ে বেশি আনন্দ পান মানুষের উপর কর্তৃত্ব ফলিয়ে, এবং বছরের পর বছর ধরে তিনি সেটাই করছেন। তার প্রায় আফসোস হয়, ইস, তিনি যদি মুঘল সম্রাজ্ঞী নূরজাহান হতেন, আরও কত ক্ষমতা থাকতো তার। বাইরে সবে ভোরের আলো ফুটছে। এসা চোখ খুলে দেখলো ফুহাদ পাশে নেই। এত সকালে সে কোথায় যায় কে জানে। পলি বেগম ঘুম থেকে উঠতেই শম্পা চা নিয়ে হাজির হয়। চায়ে চিনি বেশি হয়েছে। পলি বেগম বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, তোমার বাপের মাথা বানাইছো, এত চিনি দিয়েছো কেন? শম্পা দ্রুত আরেক কাপ চা করে নিশে। ওদিকে অর্পি কাছে। তার কান্না থামানোর চেয়ে পলি বেগমের জন্য নতুন করে চা বানানো গুরুত্বপূর্ণ। পলি বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তুমি আর মারুফা আগামী 1 সপ্তাহ বাসার কাজ করবে না। তাহলে কাজ কে করবে? এশা করবে। মেয়েটার হাবভাব আমার ভালো লাগছে না। বিয়ের আগে তো ভালোই দেখেছিলাম। শম্পা মনে মনে খুব খুশি হলো। আগামী 1 সপ্তাহ শান্তি তো কাটবে। বাসায় মানুষ 11 জন। একা একা সকালে নাস্তা বানাতে এসার শ্বাস গরম হয়ে গেল। নাস্তা বানানোর পর পলি বেগম ওকে ডেকে দুপুরের রান্নার তালিকা ধরিয়ে দিলেন। এত কাজ একা এসা কখনো করেনি। এত মানুষের রান্না, মারুফার শম্পা কেন কোনো কাজ করছে না, এর প্রশ্ন করার দুঃসাহস ওর নেই। এসা রান্নাঘরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কোনটা যে আগে শুরু করবে বুঝতে পারছে না। এখন থেকে কি বাসার সব কাজ ওর একা করতে হবে? ফুয়াদ বাসায় এসে দেখলো এসা রান্নাঘরে একা সমস্ত কাজ করছে। ও গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি একা কেন? বড় ভাবি, মেজো ভাবি? জানি না। জানো না মানে? তুমি একা কাজ করছো কেন? তুমি কি একা খাবে? ফুয়াদ আজ আবার ওকে বেকায়দায় ফেলতে যাচ্ছে। এসা জোরালো গলায় বলল, সমস্যা নেই, আমি পারবো। আমার সমস্যা আছে। মাকে গিয়ে বলো তুমি একা এত কাজ করতে পারবে না। পারবো আমি। তুমি নাকি পড়াশোনা করবে, অনার্স শেষ করবে। যদি তুমি এভাবে মুখ বুজে সব কাজ একা করা শুরু করো, তাহলে তো তোমার উপরেই সব চাপিয়ে দিবে। পড়াশোনার জন্য কোনো সময় পাবে না। এই বলে ফুয়াদ চলে গেল। এসে অনেকক্ষণ যাবত ব্যাপারটা ভেবে পলি বেগমের কাছে গিয়ে বলল, মা, এত কাজ আমি একা করতে পারছি না। ভাবিদের বলুন আমাকে সহযোগিতা করতে। পলি বেগম চোখ বের করে তাকিয়ে থাকলেন এশার দিকে। তার ভুরু জড়া কুচকে আছে। এশার সাহস দেখে পলি বেগম চূড়ান্ত অবাক হয়। মারুফার সম্পদ আজ পর্যন্ত এ ধরনের কথা বলার সাহস করেনি। তিনি যা বলেছেন অক্ষর অক্ষরে মেনে চলেছে। আর এই মেয়ে কাল এসে আজই? রাগে পলি বেগমের মাথাটা ঝিমঝিম করে উঠল। তবুও তিনি ঠান্ডা মেজাজে বলার চেষ্টা করলেন, তোমাকে যেটা বলেছি সেটা করো। এত কথা বলো কেন তুমি? এশা নিচু গলায় বলল, এত রান্না একা একা করতে তো বিকেল হয়ে যাবে।
এবার পলি বেগমের গলায় ক্রোধ প্রকাশ পেল। তুমি একাই দুপুরের মধ্যে সব রান্না শেষ করবে এবং আজ থেকে প্রতিদিনই তুমি একা রান্না করবে। এসা কোনো উত্তর দিল না। পলি বেগমের মুখে মুখে তর্ক করার সাহস ওর নেই। এ বাড়িতে যদি আমার কথা মেনে চলতে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। তোমার তো অবশ্য বাপের বাড়িও নেই। এসার চোখ ছলছল করছে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে এর চেয়ে যদি গরিব পরিবারের অল্প শিক্ষিত কাউকে বিয়ে করত তাও একটু শান্তিতে থাকতে পারত। এত প্রাচুর্য আভিজাত্য দিয়ে কি হবে? এখানে একটু শান্তিতে নিঃশ্বাসও ফেলা যায় না। এসা আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলো। এরপর সব রান্না বান্না একাই করতে লাগলো। কিন্তু ওর এত দুঃখ হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ফুয়াদ নিজের রুমে কম্পিউটার সামনে বসে আছে। নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে ওকে ফ্যামিলির ব্যবসা দেখতে হচ্ছে। সুইডেনের স্কলারশিপটা পেয়েও যেতে পারলো না শুধুমাত্র পলি বেগমের জন্য। ওর সাথের বন্ধু বান্ধব নিজের পছন্দ মতো বিয়ে করে দেশ বিদেশে ঝকঝকে জীবন কাটাচ্ছে, আর ও আটকে রয়েছে কি এক বিচ্ছিরি আটপৌরে জীবনে, যে জীবনও কখনোই চায়নি। এই ব্যবসায়ী পরিবার কোনো কিছুর প্রতি আগ্রহ খুঁজে পায় না ফুহাদ। এসা মেয়েটা দেখতে সুন্দর, মাঝে মাঝে ভালো লাগে। কিরকম মিনমিনে স্বভাবের মেয়েটা, যার কোলে কেউ নেই বলে হয়তো কোনো কিছুর প্রতিবাদ করার সাহস করে না। এমন মেয়ে জীবনসঙ্গী হিসেবেও কখনো কল্পনা করেনি। পলি বেগম চেয়েছেন ফুহাদের এই মেধাটা তাদের ব্যবসায় কাজে লাগুক। তার 3 ছেলে মিলে ব্যবসার হাল ধরলে ব্যবসাটা আরও এগিয়ে যাবে। বড় 2 ছেলে ব্যবসা নিয়ে মনোযোগী হলেও ফুয়াদ গত 1 সপ্তাহে 4 লাখ টাকার লোকসান করেছে। শফিক আহমেদ দরজার সামনে দাঁড়িয়ে ফুয়াদকে ডেকে বলল, এদিকে আসো তো একটু। ব্যবসা সংক্রান্ত আলাপ ছাড়া শফিক আহমেদ অন্য কোনো বিষয়ে নাক গলান না। ফুয়াদ যে লোকসান করেছে নিশ্চয়ই তার জন্য জবাবদিহিতা করতে হবে। দেখো, তোমার মা যখন চেয়ে তুমি এই ব্যবসায় থাকো তখন তোমাকে থাকতেই হবে, কিন্তু এ ব্যাপারে তোমার ভিতর কোনো গুরুত্ব দেখছি না। 4 লাখ টাকা লস হলো কিভাবে? তুমি কি ইচ্ছে করে করছো সব? ফুয়াদ গাছাড়া ভাবে বলল, ব্যবসায় লাভ লস দুইটাই হবে, ইচ্ছে করে করবো কেন? তোমার মা জানলে কি হবে সেটা কি বুঝতে পারছো? কি হবে? কি হওয়ার বাকি আছে? যাও গিয়ে জানাও। ঘর জামাইদের সবকিছুর হিসাবই বউয়ের কাছে দিতে হয়। শফিক আহমেদ চোখ লাল করে ছেলের দিকে তাকালেন। ফুয়াদ সেসবের তোয়াক্কা না করে ওখান থেকে উঠে এলো। বিরক্ত মেজাজে রুমে এসে দেখলো এসা সদ্য গোসল সেরে বের হয়েছে। ওর রান্না বান্না শেষ হয়েছে একটু আগে। ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো খুলে হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করছে। টেবিলে খাবার বেড়ে দিতে হবে, এই কাজও ওর ঘাড়ে পড়েছে। এসাকে দেখতে স্নিগ্ধ লাগছে ভীষণ। সকালে শিশির ভেজা ফুল দেখতে যেরকম স্নিগ্ধ লাগে, ফুয়াদ ওকে পেছন থেকে সাপের মতো পেঁচিয়ে ধরলো। ও চুলে শ্যাম্পু করেছে বোধহয়, খুব সুন্দর ঘ্রাণ আসছে। এত দেরি হলো কেন? রান্নাকে একা করেছো? এসা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। ফুয়াদের মেজাজটা চট করে গরম হয়ে গেল। এসাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, কেন? তোমাকে কি বলেছিলাম? মাকে বলেছিলাম, কিন্তু কিন্তু কি? কিভাবে বলেছো? মিনমিন করে বলেছো? এই বলে ফুয়াদ হঠাৎ করে এসার গালে চড় মেরে বসলো। ও গলে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ফুয়াদ ওর গায়ে হাত তুলবে এটা ওর ধারণার বাইরে ছিল। মাত্র কদিন হলো বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত বউয়ের গায়ে এভাবে হাত তুলেও ফুয়াদের ভিতর কোনো অনুশোচনা দেখা গেল না। রাগের মাথায় মেরেছে কিংবা ভুল হয়েছে এ ধরনের কিছু বলেও দুঃখ প্রকাশ করলো না। এসা খাটের উপর বিমর্ষ মুখে বসে আছে। ফুয়াদ স্যুট বুট পরে তৈরি হয়ে এসাকে বলল, আমি 2 দিন বাড়ি ফিরবো না, আমাকে ফোনে পাওয়া যাবে না। এসা কোনো প্রত্যুত্তর করলো না। ফুয়াদ বেরিয়ে গেল। এসার জীবন আগে থেকে এলোমেলো ছিল, কিন্তু এখন একটু বেশি এলোমেলো মনে হচ্ছে। এই কয়দিনে এ বাড়িতে থেকে এত হাঁপিয়ে গেছে যে এখন এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। রাতে এসার মেজমা ফোন দিয়ে বলল, মিনারা বেগম সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে, তুই এক্ষুনি আয় তো। এসার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ও ফোন রেখে পলি বেগমের কাছে ছুটে গেল। অস্থির স্বরে বলল, মাকে দেখতে আমি এক্ষুনি হসপিটালে যাব। এসার তীব্র অস্থিরতার বিপরীতে পলি বেগম ভীষণ গুরুত্বহীনভাবে বলল, সকালে যেও, এখন রাত হয়েছে। তাছাড়া ফুয়াদও বাসায় নেই। এটা তো ঘরের সমস্ত কাজ করা কিংবা গহনার ব্যাপার নয় যে এসা মুখ বুঝে মেনে নিবে। ও বলল, ড্রাইভার আছে তো, তাকে বলুন আমাকে একটু হসপিটালে নামিয়ে দিতে। বললাম তো সকালে যেও। এসা ধরে আসা গলায় বলল, আমার মা হসপিটালে ভর্তি, মাথায় খুব আঘাত পেয়েছে। সকাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তো তুমি কি করতে চাও? আমার অনুমতি ছাড়াই যেতে চাও? পলি বেগম ভেবেছিলেন এসা অন্যান্য দিনের মতো দমে যাবে, কিন্তু ও আবার বলল, আপনি অনুমতি দিন, আমি একাই যাব। বাড়ির বউ রাতে একা বের হতে চাচ্ছ? তোমার এত সাহস পাও কোথায় বলো তো?
এশার এই মুহূর্তে কোনো কিছুকে পরোয়া করতে ইচ্ছে করছে না। ও ধৈর্য হারিয়ে ফেলল। আপনি অনুমতি না দিলে আমি আপনার অনুমতি ছাড়াই যাব। তুমি আমার অনুমতি ছাড়া এ বাসার বাইরে পা ফেলো তো পারলে? পলি বেগমকে হতভম্ব করে এশা বাসা থেকে বেরিয়ে পড়ল। এর জন্য কি হতে পারে সে ভয়ও এই মুহূর্তে পাচ্ছে না। এশা রিক্সা নিল। মেজো মামা আবার ফোন করছেন। ওর বুকের মধ্যে ধরফর করে উঠল। ফোন ধরার সাহস হলো না। কোনো খারাপ খবর নয় তো? ফোনটা রিং হয়ে কেটে গেল। ফুয়াদ কোথায় গেছে দুদিনের জন্য? এই মানুষটাকে পছন্দ করে না, ভালোবাসে না, তা দিনের আলোর মতো পরিষ্কার। তার মনের নাগাল পাওয়া সম্ভব না। এই দুঃখটাও নাড়া দিল হঠাৎ। এসা বারবার চোখ মুছতে লাগলো। রিক্সা জ্যামে আটকা পড়েছে। এসার অস্থিরতা বাড়ে। হঠাৎ ওর অস্থির দৃষ্টি আটকে যায় একটা নীল রঙের বাইকের দিকে, যেটাতে ফুয়াদ বসে আছে এবং তার পেছনে বসে আছে অত্যন্ত খোলামেলা পোশাকের একটা মেয়ে। মিনারা বেগমের মাথায় কয়েকটা সেলাই লেগেছে। তার এখনো হুঁশ ফেরেনি। এসে তার পাশে বসে নিঃশব্দে কাঁদছে। এই কান্না কেবল মিনারা বেগম আহত হয়েছে সেই শোকে নয়। ফুয়াদ অত সহজে ওর গায়ে হাত তুলতে পারলো, ওর প্রতি ফুয়াদের তেমন টান নেই। সে নিজের মর্জি মতো যা খুশি করে, শুধু শরীরের টানে মাঝে মাঝে ওকে কাছে টেনে নেয়। এসে এগুলো মেনে নিয়েছে। মেনে না নিয়েও উপায় নেই। কিন্তু যত যাই হোক, ফুয়াদ এই যুগে শিক্ষিত ছেলে। সে কিভাবে অকারণে বউয়ের গায়ে হাত তোলার মতো বর্বর আচরণ করতে পারে? শুধু গায়ে হাত তোলার দুঃখ তো নয়, ফুয়াদ দুদিনের জন্য বাড়ি থেকে বের হয়ে একটা মেয়েকে নিয়ে বাইকে চড়ে ঘুরছে। পৃথিবীর কোনো স্ত্রী এই দৃশ্য সহ্য করতে পারে? কিন্তু ওর মতো হতভাগ্য মানুষের এটাও সহ্য করতে হচ্ছে। ওদিকে পলি বেগম তো আছেনই। তার কথা ভাবলে এশার মন আরো বিষিয়ে যায়। এই মহিলা ছেলের বউদের সঙ্গে দাসীবন্দির মতো আচরণ করেন। সবার উপরে কর্তৃত্ব ফলানোর ভয়াবহ রকমের অসুখ তার। এর চেয়ে নাদিম আর সুবর্ণার সংসারেও ভালো ছিল। আজ এশা তার মুখের উপর ওভাবে বেরিয়ে এসেছে, তার না কি শাস্তি হবে ওর কে জানে। এমনও হতে পারে তিনি আর ওকে ওই বাড়িতে ঢুকতে দিলেন না। এরপরও কোথায় যাবে? আরে এত কাঁদছিস কেন? কিছুক্ষণের মধ্যেই তোর মায়ের জ্ঞান আসবে। মেজো মামা এশাকে কান্না থামাতে বললেন, কিন্তু ওর কান্না থামলো না। ও কি শুধু মিনারা বেগমের জন্য কাঁদছে? মিনারা বেগমের জ্ঞান ফিরেছে। চোখ মেলে তিনি এশাকে দেখে মাথার আঘাতের কথা ভুলে গেলেন। বেড ছেড়ে উঠে ওকে জড়িয়ে ধরতে চাইলো, কিন্তু শক্তিতে কুলালো না। এশা তার হাত ধরে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি আছি এখানে। এশার ম্লান দৃষ্টি, বিমর্ষ চেহারা, প্রায় অচেতন অবস্থায়ও মিনারা বেগমের মনে কুডাক দেয়। ওই বড়লোক বাড়িতে বোধহয় তার মেয়েটা ভালো নেই। পলি বেগমের শেষ কবে এত মাথা গরম হয়েছে তার মনে নেই। এ বাড়িতে এর আগে কেউই তার কথা এভাবে অমান্য করার সাহস করেনি। তাই এমন আক্কেল গরম আগে কখনোই হয়নি। ফয়সাল আর রাহাত, পলি বেগমের বড় দুই ছেলে। বিরক্ত মুখে পলি বেগমের একটু তফাতেই বসে আছে। মারুফ আর শম্পা যার যার রুমে। এশার কাণ্ডে ওদেরও চোখ কপালে। ফয়সাল গম্ভীর পলি বেগমের উদ্দেশ্যে বলল, ফুয়াদের বউ কাল এসে আজই এমন কাণ্ড করছে। মারুফা আর শম্পা তো কখনো এমন করার সাহস পর্যন্ত করেনি। রাহাত বিদ্রুপ করে বলল, এখন আপনার নিয়ম কানুন কোথায় মা? এইভাবে যদি চলতে থাকে তাহলে মারুফা আর শম্পাও নিজেদের খেয়াল খুশি মতো চলতে শুরু করবে, তখন আমাদের বলতে আসবেন না। ক্রোধে পলি বেগমের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। শুধু এশার কারণে তার ছেলেরা তাকে এ ধরনের কথা বলার সাহস করছে। ওই মেয়েটা তার বাড়ির শৃঙ্খলা নষ্ট করছে। এরকম হতে থাকলে বাড়ির বাকি সদস্যরাও তার কথার বাইরে চলার সাহস করবে। তার বাপের টাকার এই বাড়িতে তার কর্তৃত্বের বিনাশ হবে। বাড়ির সকলে তার অনুমতি ছাড়া যার যেরকম খুশি চলছে। এই দৃশ্য কল্পনা করতেই পলি বেগমের মাথায় চক্কর দিল। এটা তিনি কখনোই হতে দিবেন না। ফয়সাল বলল, ফুয়াদ 4 লাখ টাকার লোকসান করেছে, সেটা নিয়ে কোনো টু শব্দ নেই। ফুয়াদের বউ যা খুশি যা হয় তাই করছে। এরকম যদি আমরা করতাম, বাড়িতে আগুন জ্বলতো, আগুন। আপনি বরাবরই 2 চোখ করেছেন মা। রাহাত বলল, 4 লাখ টাকা লোকসান হয়েছে নাকি? ও সরিয়েছে তা কে জানে। আবার 2 দিনের জন্য সে লাপাত্তা হয়েছে। ও যদি এভাবে নিজের মর্জি মতো চলতে পারে, আমরা কেন পারবো না? পলি বেগম এই পর্যায়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, তোমরা আমার চোখের সামনে থেকে যাও। কাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। নিজেদের মর্জি মতো চলতে চাও তাই না? এই বিশাল সম্পত্তির এক কানাকড়িও পাবে না। ফয়সাল আর রাহাত ওখান থেকে উঠে গেল। পলি বেগম নিজের মাথায় বরফ দিলেন। ওই ইতর তুচ্ছ মেয়েটার কারণে তার সংসারে অশান্তি হবে, সেটা তিনি কখনোই হতে দিবেন না। এসার জন্য এই বাড়ির দরজা বন্ধ। পলি বেগম দেখবেন ও কোথায় যায়। ফুহাদ অ্যানির সঙ্গে একটা কফি শপে বসে আছে। অ্যানি ওর কলেজের বন্ধু, থাকে দুবাই। 3 বছর পর দেশে এসেছে। খুব ভালো বন্ধুত্ব ওদের। এই মেয়েটাকে ওকে বোঝে, তাই ওর সাথে সময় কাটাতে ফুহাদের ভালো লাগে। তবে ওদের ভিতর বন্ধুত্ব ছাড়া অন্য কোনো অনুভূতি নেই।
অ্যানি কফির মাগে চুমুক দিতে দিতে ফুয়াদকে জিজ্ঞেস করলো, তোর প্ল্যান কি এখন? ব্যবসায়ী থাকবে? ব্যবসা বাণিজ্য এসব আমাকে দিয়ে হবে না। আমি কখনো এরকম সাধারণ জীবন কল্পনা করিনি। সুইডেনের স্কলারশিপটা হাতছাড়া হয়েছে, এবার কানাডা বা ইউকে যাওয়ার চেষ্টা করব। তোর মা তো তোকে 1 পয়সাও দিবে না, তাছাড়া যাওয়ার অনুমতিও দিবে না। না জানিয়ে গেলে তো অনুমতির দরকার হবে না, টাকা আমি গোছাচ্ছি। তোর বউকে বাড়ি রেখে যাবি? এশার প্রসঙ্গ আসতেই ফুয়াদের মুখে বিরক্তি দেখা গেল। ও গোল্লায় যাক, সারাদিন বাংলা সিনেমার দুঃখী নায়িকাদের মতো করে মুখ করে ঘুরে বেড়ায়। এই ধরনের মেয়ে আমি পছন্দ করি না। তোর ফ্যামিলির সঙ্গে তুই তো পারিস না, ও কি করবে? পারি না কে বলছে? আমি শুধু টাকার জন্য আটকে আছি। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, গরিব ঘরের মেয়ে তো, তাই সাহস থাকলেও প্রতিবাদ করতে পারবে না। বিদেশ যা, যা খুশি কর, কিন্তু ওর প্রতিও একটু মনোযোগ দে, মেয়েটা তো খারাপ না। ফুয়াদ হতাশ গলায় বলল, চেষ্টা করছি মনোযোগ দেওয়ার, কিন্তু পারছি না। ওকে একটা থাপ্পড় দিয়েছি, গিল্টি ফিল হচ্ছে এখন। অ্যানি আশ্চর্য হয়ে বলল, ছি, বইয়ের গায়ে হাত তুলিস তুই? তুই তো তাহলে তোর পরিবারের বাকিদের কাতারেই পড়লি। ফুয়াদ অনেকক্ষণ চুপ থেকে বলল, কি করব, ক্যারিয়ার নিয়ে এত ফ্রাস্ট্রেটেড, আমি মাথা কাজ করে না। কফি শেষ, এর ভিতর অ্যানির ফোন বেজে উঠল। ওর মা ফোন করেছে, তার শরীরটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, নয়তো ফুয়াদের সঙ্গে আরো কিছুক্ষণ থাকতো। অ্যানি ব্যস্ত গলায় বলল, আমি উঠি তাহলে, তুই তো আজ বাসায় ফিরবি না। না, 2 দিন আমার ফ্ল্যাটে থাকবো। ওকে, দিনের বেলা তোর ফ্ল্যাটে সবাই মিলে আড্ডা দিতে যাবো একদিন। অ্যানি চলে গেল। ফুহাদ একা একা আরো কিছুক্ষণ বসে রইল। মিনারা বেগমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাবে তিনি এশাকে বলল, তুই আমার সঙ্গে ভাইজানের বাসায় চল। এশা মায়ের সঙ্গে 2-1 দিন থাকতে চাচ্ছে, কিন্তু কিভাবে থাকবে? মেজো মামা ওকে একবারও সাধল না, উল্টা বলল, তুই চিন্তা করিস না, জামাইকে ফোন করে আসতে বল, তুই বাসায় চলে যা। এরকম বলার পর কি কারো বাসায় যাওয়া সম্ভব? মেজো মামাও নিরুপায়। এসে শুনেছে মিনারা বেগমের থাকা মামি বাড়তি ঝামেলা মনে করছেন। এখন যদি ও গিয়ে ঝামেলা আরেকটু বাড়ায় তাহলে আবার কি বলে ফেলেন, এই ভয়ে মামা ওকে সাধছে না। ভাইয়ের সঙ্গে মিনারা বেগম বাসার উদ্দেশ্যে রওনা হলেন। মেয়ের জন্য তার পরাণ পড়ছে, তিনি বারবার চোখ মুছছেন। তার যে কেন এত দুর্ভাগ্য হলো, এসে তাদের বলল, তোমাদের জামাই আমাকে একটু পর নিতে আসবে, তোমরা যাও, আমি তার সঙ্গে যাব। তারা চলে গেল। এসে অসহায়ের মতো হাসপাতালের সামনে দাঁড়িয়ে রইল। ফুয়াদের সাথে তো ওর কোনো যোগাযোগ নেই। ওদিকে পলি বেগমের অবাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে আসায় এখন বাসায় ফিরতে ওর ভয় করছে। কি করবে এখনো, কোথায় যাবে? এশা হাসপাতালের সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। বাসায় ফিরবে বলে মনস্থির করলেওই পলি বেগমের ভয়ঙ্কর চেহারা চোখে ভেসে ওঠে। সেই ভীতি আতঙ্ক কাটিয়ে আর সামনে পা ফেলার সাহস না। ওদিকে ফুয়াদও বাসায় নেই। সে কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর চেয়ে মেজো মামা না সাধলেও তার বাসায় যাওয়া ভালো ছিল, কিন্তু এখন যেতে বিব্রত বোধ হচ্ছে। তাছাড়া ও এখন এভাবে গেলে মিনারা বেগম দুশ্চিন্তায় পড়বেন। এমনিতেই তিনি অসুস্থ, শ্বশুর বাড়িতেও ভালো নেই। একথা তো মিনারা বেগমকে জানায়নি। মানুষটা সারা জীবন চেয়েছে এশার ভালো পরিবারে বিয়ে হবে, ওর রাজধানীর মতো থাকবে। ফুহাদের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি ভেবেছিলেন সত্যি তার মেয়ের জীবনে রাজপুত্র এসেছে। নিজে ভাইয়ের বাসায় উটকো ঝামেলার মতো থাকলেও তার মেয়েটা ভালো আছে এভাবে আনন্দ পান। এশা তার সেই আনন্দ নষ্ট করতে চাইছে না। শেষমেশ এসে বাসায় ফেরার সাহস সঞ্চয় করতে না পেরে সিদ্ধান্ত নিল নাদিমের বাসায় যাবে আপাতত। এরপর কি হবে জানে না, কিন্তু এই মুহূর্তে পলি বেগমের মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ মনে হচ্ছে। নাদিমের বাসা এখান থেকে কাছেই। ও সুবর্ণার পছন্দের 1 বক্স আইসক্রিম কিনে রিকশায় চেপে বসলো। ওর এখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। দরজা খুলে অনাকাঙ্ক্ষিতভাবে এশাকে দেখে অবাক হলো সুবর্ণা। আল্লাহ, বড় লোকের বউ আমার বাসায় এসেছে। এসে কোনো প্রত্যুত্তর না করে জোর করে একটু হেসে ভিতরে ঢুকলো। সুবর্ণা আবার বলল, বড় লোকের বউ শুধু আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে? আসার কোনো প্ল্যান ছিল না ভাবি, এখানে একটা কাজে আসছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। ভালো করেছো, কিন্তু আজ যেতে পারবে না। ফুয়াদকেও ফোন করে আসতে বলো। সে ব্যবসার কাজে অনেক ব্যস্ত। এসব ভেবেছিল সুবর্ণা ওকে দেখে বিরক্ত হবে। মনে মনে হয়েছে কিনা জানে না, তবে তার চেহারা প্রফুল্লই দেখাচ্ছে। এসে একটু স্বস্তি পেল। আমি তাহলে তোমার জন্য রান্না বসালাম, আজ কিছুতেই যেতে পারবে না। সুবর্ণা না সাধলেও এসে থাকতো, সেধেছে সেটা তো ওর প্রত্যাশার অতিরিক্ত। ওর সাথে এত ভালো আচরণ আগে কখনো করেনি সুবর্ণা। যতই শত্রুতা থাক, মানুষ দেখলে নাকি মায়া বাড়ে। সুবর্ণারও কি মায়া বেড়েছে, নাকি ওর ধনী পরিবারে বিয়ে হয়েছে বলে খাতির করছে?
কই মিনারা বেগমের প্রতি তো সুবর্ণার কোনো মায়া হয়নি। সুবর্ণা এশার জন্য খুব আগ্রহ করে রান্না বসালো। এসা ফ্রেশ হয়ে অনেকদিন পর নিজের চিরচেনা রুমটাতে ঢুকলো। এটা কে কি নিজের রুম বলা সাজে, তবুও কেন জানি বলতে ইচ্ছে করে। রুমের দেয়ালে এখনো ওর আর মিনারা বেগমের একটা ছবি টানানো। এশার বুকের ভিতর হাহাকার করে ওঠে। মনে হয় এটা ওর বাপের বাড়ি। এই জলুসীন সাদামাটা রুমটা ওর এত প্রিয়। রুমটাতে ভালো একটা ফার্নিচারও নেই। এশা নিজের পরিচিত বিছানা একটু আরাম করে শুয়ে চোখ বুঝলো। এই বাসায় না হয় একদিন থাকলো, তারপর কি করবে এশা ভেবে পেল না। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন। এই বলে ও নিজের মনকে প্রবোধ দিল। এসে একটু ঘুমিয়ে পড়েছিল। এর ভেতর ওর ফোন বেজে উঠল। ফুয়াদ ফোন করেছে। সে তো বলেছিল তার ফোন 2 দিন বন্ধ থাকবে। যে মানুষটাকে চড় মেরেছে অন্য আরেকটি মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ফোন কেন ও এত ব্যগ্র হয়ে ধরলো কে জানে। এশা কোথায় তুমি? ও আস্তে করে বলল, নাদিম ভাইয়ার বাসায়। এরপর ফুয়াদ আর কিছু না বলে লাইন কেটে দিল। শুধু এইটুকু জিজ্ঞেস করার জন্য সে ফোন করেছে সে বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে। সেটা তার বলার অপেক্ষা রাখে না। ফুয়াদ ঠিক করেছিল 2 দিন পর বাসায় ফিরবে, কিন্তু একদিন পার হতেই ওর হঠাৎ বাসায় ফিরতে ইচ্ছে করলো। এমন ইচ্ছে আগে কখনো হয়নি। ও বাসায় ফিরে দেখলো পলি বেগম লঙ্কা কাণ্ড করছেন এশার কাণ্ড নিয়ে। ফুয়াদ শুনে খুশি হলেও মুখে প্রকাশ করলো না। যাক, মেয়েটার শরীরে একটু সাহস হয়েছে। ফুয়াদ ফোন করার কিছুক্ষণ পরে এশা রুমের বাইরে ফুয়াদের গলা শুনতে পেল। প্রথমে ভাবলো মনের ভুল, সে এখানে আসবে কি করতে। এর ভেতর সুবর্ণা রুমের দরজার সামনে দাঁড়িয়ে এশাকে বলল, ফুয়াদ এসেছে আর তুমি রুমে বসে আছো? এশা বিস্মিত মুখে রুম থেকে বের হলো। ফুয়াদ সোফায় বসে আছে। সুবর্ণা বলল, তোমরা থাকো, আমার রান্না চুলায়। ফুয়াদ এসে ভালো করেছে, দুজনেই আজ থেকে যাবে। এশা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সুবর্ণা এরকম একটু ভালো আচরণ যদি মিনারা বেগমের সঙ্গে করতেন, তাহলে তাকে অন্যের বাড়িতে পড়ে থাকতে হতো না। সুবর্ণা রান্নাঘরে যাওয়ার পর ফুয়াদ এশাকে জিজ্ঞেস করলো, বাসায় না গিয়ে এখানে আসছো কেন? এশা সহজভাবে উত্তর দিল, ভয় করছে যেতে। ফুয়াদ হেসে বলল, এতে ভয় পাওয়ার কি আছে? মানুষ কি মানুষকে গিলে ফেলতে পারে? বড় চিৎকার চেঁচামেচি করবে। গায়েও হাত তুলতে পারে। ফুয়াদ এবার কিছুক্ষণ চুপ থেকে এশার হাত ধরে বলল, দুঃখিত, তোমাকে চড় মেরেছি। আমি মাঝে মাঝে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন কি যে করে বসি। এশার রাগ অভিমান কোনো কিছু না করেই বলল, ফ্রাস্ট্রেটেড হয়ে তো অন্য কাউকে চড় দেননি, আমাকে দিয়েছেন, কারণ আপনি জানেন আমাকে চড় দিলে কিছুই হবে না। দুঃখিত, এখন আমার সঙ্গে চলো। অবশ্যই যাব। যাদের অর্থবিত্ত নেই, তাদের আত্মসম্মানও নেই, চড়ে দিলেও যেতে হবে। অন্য মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়ালেও যেতে হবে। ফুয়াদ ভুরুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমাকে বললে? এশা উত্তর দিল না। ফুয়াদ অ্যানিকে নিয়ে ঘুরেছিল। এশা কি সেটা দেখেছে? অ্যানি তো স্রেফ ওর বন্ধু। কি হলো, কথা বলছো না কেন? এসে এবারও কিছু না বলে ওখান থেকে উঠে আসলো। সুবর্ণা একা একা রান্না করছে, তাকে সহযোগিতা করা উচিত। নিশ্চয়ই সে এতক্ষণে একা কাজ করতে করতে ওকে মনে মনে ভয়াবহ বকাঝকা করছে। সুবর্ণা ওদের যত্ন আত্তি করে খাওয়ালো। নাদিম বাসায় নেই, সে অফিসের কাছে ঢাকার বাইরে গেছে। খাওয়া শেষে ফুয়াদ বলল, আমরা আজ থাকতে পারবো না, অন্যদিন আসবো, জরুরি একটু কাজ আছে। এই বলে ওরা নাদিমের বাসা থেকে বের হলো। গেটের সামনে এসে এসে দাঁড়িয়ে পড়লো, বলল, বাসায় ফিরতে আমার সত্যি ভীষণ ভয় করছে। ফুয়াদ বাইক নিয়ে এসেছে। সে বাইকে স্টার্ট দিয়ে বলল, ভয় পেতে হবে না, তুমি বাইকে উঠো, আমরা বাসায় যাব না। তাহলে কোথায় যাব? ফুয়াদ এই প্রশ্নের উত্তর দিল না। এসা ফের জিজ্ঞেস না করে বাইকে বসলো। এখনো স্মৃতিতে একটা দৃশ্যই ভাসছে। ফুয়াদ এই বাইকে করেই অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘুরেছে। আমি খুব স্পিডে বাইক চালাই, ভালো করে ধরে বসো। এসে একদম জড়সড় হয়ে ফুয়াদকে না ধরেই বসেছিল। ফুয়াদ বলার পর ধরে বসলো, কিন্তু সে খুব বেশি গতিতে বাইক চালাচ্ছে না, শুধু শুধু মিথ্যা বলেছে। বাইক একটা বাসার সামনে থামলো। ফুয়াদ ওকে কোথায় নিয়ে এসেছে এসে আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা এখানে এসেছি কেন? এখানে আমরা আজকে থাকবো, আসো আমার সাথে। এটা কার বাসা? এত প্রশ্ন করো না তো, আমার সাথে আসো। এসে একটু সংশয় নিয়ে আশেপাশে তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ফুয়াদ ওর আগে আগে। সে পিছনে তাকিয়ে বলল, লিফট নষ্ট হয়েছে গতকাল, সিঁড়ি বেয়ে উঠতে তোমার কষ্ট হচ্ছে? 8 তলায় উঠতে হবে। এসা মাথা নাড়িয়ে না বলল। ফুয়াদ 8 তলার একটা ফ্ল্যাটের দরজা খুলে এশাকে বলল, আসো, এটা আমার বাসা।
এসা বোকার মতো তাকিয়ে রইল। ফুয়াদ দরজা ঠেলে অভ্যস্ত ভঙ্গিতে ভিতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। এসা ভিতরে না ঢুকে বোকা বোকা চেহারায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুয়াদ আবার দরজার কাছে এগিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। বাসায় ঢুকতে এসার চোখে পড়ে একটি লিভিং রুমও। রুমটার মাঝ বরাবর মাদুর বিছানো, এক কোণে দুটি লবি চেয়ার এবং সেন্টার টেবিল বসানো, দুই কোণে দুটি কাঠের ফুলের স্ট্যান্ড, অত্যন্ত রুচিশীল কায়দায় সাজানো। এরপর একটা বেডরুম দেখতে পেল, ছিমছাম গোছালো। রুমে আসবাবপত্র বলতে একটি খাট, একটি বেডসাইড টেবিল, সেটির উপর রাখা ল্যাম্প, বড় একটি আয়না এবং বিন ব্যাগ চেয়ার। এসে আর একটু চোখ ঘুরিয়ে ছোট একটা রান্নাঘর দেখতে পেল, তবে সেখানে খুব একটা রান্নাবান্না হয় না বলেই বোঝা যাচ্ছে। এসা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো, এটি কার বাসা? ফুয়াদ স্বাভাবিকভাবে বলল, আমার। টাকায় কেনা নয়, ভাড়ায়। গতকাল থেকে টানা কয়েক ঘন্টা বাইক চালিয়েছে ফুয়াদ। ঢাকার বাইরেও গিয়েছে বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে। তার উপর সমস্ত রাত আড্ডা দিয়ে কাটিয়েছে। ও ক্লান্ত শরীরে চেয়ারে বসে চোখ বুজে। এসব বিচলিত হয়। ফুয়াদের আলাদা ফ্ল্যাট রয়েছে, এটা কি স্বাভাবিক ব্যাপার? ফুয়াদ যে খুবই স্বাভাবিকভাবে ব্যাপারটা প্রকাশ করছে। আলাদা ফ্ল্যাট কেন নিয়েছেন? ফুয়াদ চোখ মেলে এসার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নাই এতে। আমি ছোটবেলা থেকে স্বাধীন চেতা। বাড়িতে পর্যাপ্ত স্বাধীনতা পাইনি বলে ভার্সিটি লাইফ থেকেই নিজের জন্য বাইরে একটা থাকার জায়গা রাখতাম। এই যেমন ধরো, বন্ধুদের মেসে একটা সিট রেখে দিতাম, মাঝে মাঝে গিয়ে নিজের মতো করে একটু সময় কাটাতাম। এই বাসাটাও সেরকম, নাথিং এলস। এসা কিছু বলল না। ও মনে মনে খুব বিস্মিত হয়েছে। ফুয়াদ আবার ওর দিকে তাকিয়ে বলল, আরে অন্য কোনো ব্যাপার নাই, মেয়েটা নিয়ে থাকি না এখানে। সেরকম হলে তোমাকে নিয়ে আসতাম না। আমি বলিনি মেয়ে নিয়ে থাকেন এখানে। তোমাদের মেয়েদের মাথায় প্রথমে এসব চিন্তা আসে, সেটা আবার বলতে হবে কেন? অ্যানিকে আমার বাইকে দেখি গার্লফ্রেন্ডই ভাবতে হলো, বন্ধু হতে পারে সেটা কেন ভাবনি? এরকম বন্ধু আমার কখনো ছিল না, তাই ভাবতে পারিনি। কথাটা এসে আস্তে বললেও ফুয়াদের কানে গেল। আমি সিগারেট ধরাবো, যাও শোবার রুমে গিয়ে বিশ্রাম নাও, আর আগে খাটের নিচ থেকে আমার অ্যাস্ট্রেটা একটু দিয়ে যাও। এসা অ্যাস্ট্রে নিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনার এই ফ্ল্যাটের কথা বাসার কেউ জানে? ফুয়াদ সিগারেট ধরিয়ে উত্তর দিল, না, পলি বেগম জানলে আমাকে ক্রস ফায়ার করবে। এসা রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয়। বহুদিন পর ও যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারল। সুবর্ণা কিংবা পলি বেগম কারো ভয়ে তটস্থ হয়ে থাকতে হচ্ছে না। রুমের খোলা দরজা দিয়ে এসে একটু উকি দিল লিভিং রুমের দিকে। ফুয়াদ এখনো চেয়ারে বসে 2 আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে আরাম করে ফুঁকছে। একটা হালকা সবুজ রঙের শার্ট তার পরনে, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। এসার মনের ভিতর নতুন করে যেন একটা রঙিন প্রজাপতি ডানা মেলে। দেখতে শুনতে চলন বলনে এখন সুদর্শন পুরুষের প্রেমে পড়তে ইচ্ছে হয় ওর খুব। ইস, এই চমৎকার মানুষটা যদি ওকে একটু ভালোবাসে তাহলে বোধহয় ওর কোনো দুঃখই থাকবে না। ফুয়াদ সিগারেট শেষ করে চেয়ার ছেড়ে উঠে শোবার রুমের দিকে পা বাড়ায়। এসা দ্রুত উকি দেওয়া বন্ধ করে শুয়ে পড়ে। ফুয়াদ এসে জিজ্ঞেস করলো, এসা ঘুমিয়েছ? ও ফুয়াদের দিকে তাকিয়ে বলল, চোখ বুজে আছি, মাথা ব্যথা করছে। ফুয়াদ কোথা থেকে যেন একটা পেন রিলিফ মলম বের করে এসার মাথার কাছে বসলো। এরপর সেটি ওর কপালে লাগিয়ে 2 আঙুল দিয়ে মালিশ করে দিতে লাগলো। এসার এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। সামান্য এটুকু যত্নেও যেন জীবনের সমস্ত কষ্ট ভুলে গেল। কি আশ্চর্য ব্যাপার, একটু ভালোবাসা যত্নের এত কাঙালো। আগের চেয়ে ভালো লাগছে? ফুয়াদ জানতে চাইল। এসা বলল, এই মুহূর্তে সবই ভালো লাগছে। ফুয়াদের শরীর থেকে আসা সিগারেটের গন্ধও ভালো লাগছে। রাতে কি খাবে? তোমার পছন্দের মাংস আর ভাত নাকি অন্য কিছু? এখানে কি রান্না করার সবকিছু আছে? আছে। তুমি রান্না করবে? আমি বাইরে থেকে আনাবো ভাবছি। এসে উঠে বসে বলল, আপনি কি খেতে পছন্দ করেন? আমি রান্না করে দিচ্ছি। আমার পছন্দের রান্না করতে হবে না, আমি আমার পছন্দ মতো বাইরে সব সময় খাই। তুমি তো বাড়িতে সেটা পারো না। এসা মনে মনে ছোট একটা নিঃশ্বাস ফেলে। আসলেই পারে না। পলি বেগমের অনুমতি দরকার হয়। অনুমতি মিললেও শুধু নিচে একা কিছু রেঁধে খাওয়া যায় না, সকলের জন্য রাঁধতে হয়। মহা ঝামেলার ব্যাপার। ফুয়াদ কাকে যেন ফোন করে রান্নার জন্য যা যা দরকার আনার ফরমাশ দিল। এসা বিছানা ছেড়ে নেমে ব্যালকনির দিকে গেল। ছোট্ট একটা ব্যালকনি, পুরোটা জুড়ে ফুলের টব রাখা, কিন্তু অধিকাংশ গাছই শুকিয়ে গেছে। ফুয়াদ বলল, এখানে তো মাঝে মধ্যে আসি, গাছগুলোতে পানি দেওয়া হয় না, এই জন্য শুকিয়ে যায়। আপনার বাসাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এরপর ফুয়াদ বলল, বাসায় যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে এসেছো সেটা কি তোমার মাথায় আছে? সামলাবে কিভাবে? এখানে এসে অমন ভয়াবহ ব্যাপারও কিভাবে যে বেমালুম ভুলে গেল।
এখন মনে পড়তেই আবার ভয় করছে। জানি না মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে কিভাবে না গিয়ে থাকি। হ্যাঁ, কাজ করো, কাল মাথায় ব্যান্ডেজ করে বাসায় যাও, গিয়ে বলো যে তোমার মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছো, এছাড়া রেহাই পাবে না। মাথায় আরেকটা আঘাত করে স্মৃতি ফিরিয়ে আনবে। ফুয়াদ হাসলো। এর ভিতর কলিং বেল বেজে ওঠে। হলিল চাচা বাজার নিয়ে এসেছে বোধহয়, তিনি এই বাসার দারোয়ান। ফুয়াদ এশাকে রান্নাঘরের সবকিছু দেখিয়ে দিল। এশা আবার জিজ্ঞেস করলো, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খেতে চান? এই মুহূর্তে তোমাকে একটা চুমো দেয়া ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এশা একটু লজ্জা পেল। ওর ভিন্ন একটা অনুভূতি হলো। এর আগে কেবল শরীরের টানেই কাছে নিয়েছে ওকে, আজ এটি যেন প্রেমের আবেদন। থাক, এখন না, রাতে। আমি এখন একটু বের হবো, আমার বন্ধুরা অপেক্ষা করছে। এশা তীব্র আশাহত হলো। ওর মন খারাপ হলো। ফুয়াদের সঙ্গে উপভোগ করছিল, ওর জোর গলায় বলতে ইচ্ছে করছে, আপনি কোথাও যেতে পারবেন না এখন। কিন্তু সেটা কিরকম একটি অনধিকার চর্চা মনে হচ্ছে। অধিকার খাটানোর মতো জোর পেল না।